আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাক্তার আইভি আবার নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত, ইভিএমে কারচুপির অভিযোগ তৈমুরের। পঞ্চাশ শতাংশ ভোটেও সন্তুষ্ট নির্বাচন কমিশন, শামীম ওসমানের কেন্দ্রে ভিন্ন ফলাফল। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে রাষ্ট্রপতির আহ্বান, সংসদ অধিবেশন শুরু। রংপুরে মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এলাকার উন্নয়নে কিছুই করেননি, মন্তব্য প্রধানমন্ত্রী। এবং এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে 222%, 2 সপ্তাহ পেছালো 21শে বইমেলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মোট 192টি কেন্দ্র থেকে মোট প্রাপ্ত ভোটের হিসেবে আইভি পেয়েছেন 1,59,097 ভোট, আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,562 ভোট। দুজনের ভোটের ব্যবধান 66,000-এরও বেশি। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। এ আনন্দ হ্যাট্রিক জয়ের। মেয়র হিসেবে টানা তৃতীয়বারের মতো সেলিনা হায়াত আইভিকে পাওয়ার। আনুষ্ঠানিকভাবে ফলাফল জানার আগে থেকেই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় আইভির বাসভবনের সামনে জড়ো হন তার উচ্ছ্বসিত কর্মী ও সমর্থকরা। জয়ের আভাস পেয়ে উল্লসিত তারা। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে বিজয়ের এ আনন্দে যোগ দেন আইভিও। পরে সাংবাদিকদের তিনি জানান, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার কারণেই প্রতিদান পেয়েছেন তিনি। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছি, মানুষও প্রতিবারই আমাকে রিটার্ন করেছে। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, আমার নেত্রী আমাকে আস্থায় এনে নৌকা দিয়েছে। ভোটের সংখ্যায় পরাজিত হলেও সরকারের অপকৌশলের বিরুদ্ধে আর মানুষের ভালোবাসায় নিজের বিজয় দাবি করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। গ্রেফতার আতঙ্কে তার সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারেননি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। আমার লোকজন বাড়িতে থাকতে পারে না, অনেকে 3 ঘন্টা দাঁড়ায় থেকে চলে গেছে। তবে পরাজিত হলেও পিতৃতুল্য তৈমুর আলমকে সাথে নিয়ে সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকার ঘোষণা দেন ডাক্তার আইভি। তৈমুর কাকা যেগুলি বলেছে সেটাও চিন্তা ভাবনা করে তার সাথে কথা বলে সে কাজগুলি করার চেষ্টা করব। এর আগে নারায়ণগঞ্জের 192টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট। অনেক কেন্দ্রেই ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে শান্তিপূর্ণভাবে শেষ হয় বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বিঘ্নে ভোট দেন ভোটাররা। তবে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় পড়েন অনেকে। ধীরগতির ভোটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোগান্তি বাড়ে তাদের। নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি জানান প্রধান দুই মেয়র প্রার্থী ডাক্তার আইভি ও তৈমুর আলম। রিপোর্ট মাহবুব কবির চপলের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন মানেই আলোচনা, আগ্রহের কেন্দ্রবিন্দু। ব্যতিক্রম হয়নি এবারও। সকালের দিকে ভোটার উপস্থিতি কম দেখা যায়, তবে বেলা বাড়ার সাথে উপস্থিতি বাড়তে থাকে। এবার 192টি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। তবে এই মেশিনই বিড়ম্বনার সৃষ্টি করে অনেক জায়গায়। এই যেমন 70 বছর বয়সী সুফিয়া খাতুন। ইভিএমে ভোট দিতে না পেরে অন্যের সহযোগিতা নিয়ে ভোট দিতে হয় তাকে। অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট না মেলা বা মেশিন নষ্ট হওয়ায় ভোগান্তি বাড়ে।
প্রথম গিয়ে আমি বুঝতে পারিনি, দিতে পারিনি। এরপরে কইতেছে আপনার ভোট হয় নাই, আপনার যদি কেউ লোক থাকে তো লই না। আমি বৌমা লয়ে গেছি, আমার দেখাই দিছে, আমি দিয়েছি। আমি তো প্রথম পারি না, পরে দেখে পরে পারছি। সিঙ্গার এমএলএ মিলে না, ছবি না আর কি, একটু পরে আইতে বলে। তবে যাদের জানাশোনা আছে তাদের কাছে ইভিএম বেশ ভালো লেগেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন তারা। ইয়াং জেনারেশনের জন্য কোনো প্রবলেম না, যারা মানে একটু বয়স্ক টাইপের তাদের জন্য একটু বোঝার একটু সমস্যা হয়ে যায়। ইভিএমে ভোট দেওয়া প্রথম মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু ভোট দেওয়ার পর দেখলাম যে জিনিসটা আসলে খুব ইজি। ইভিএমে যেহেতু ভোট প্রতীক চয়েস করতে সুবিধা হয়েছে, প্লাস আমি যে ভোট দিচ্ছি আমার ভোটটা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে সেটা নিশ্চিত হয়েছে। দু এক জায়গায় কাউন্সিলর সমর্থকদের মধ্যে হালকা উত্তেজনা ছাড়া বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। সকালে নগরীর শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি, আর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভালো দেখছি, কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর, গণনার পর। আইন শৃঙ্খলা বাহিনী যেন সহযোগিতা করে। আমি শুধু আমার কথা বলছি না, সকলের কথাই বলছি, সহযোগিতা করলে যেটা হবে সেটাই সিদ্ধান্ত মেনে নিব। নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে ভোটার ৫,১৭,০০০। ২০১৬ সালের নির্বাচনে ৬২% ভোট পড়ে। এবারের নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সাম্প্রতিক অন্য নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে বলে জানান তারা। কোথাও কোনো গন্ডগোল বা কোনো হ্যাচিংয়ের ঘটনা আমার কানে আসে নাই। তো একটা শান্তিপূর্ণ নির্বাচন তো আমরা আশা করছিলাম, এবং শান্তিপূর্ণ নির্বাচনটাই সামনে আমাদের অনেক কিছু বলে দেবে। অবশ্য ভোট কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত, আর ভোট সুষ্ঠু করতে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ৫,০০০-এর বেশি সদস্য। নির্বাচন কমিশন আর প্রশাসন চাইলে যে সুষ্ঠু ভোট হতে পারে তার বড় উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সামনে এমন ধারাবাহিকতা রক্ষা করলে ভোটার উপস্থিতি যেমন বাড়বে, তেমনি কমবে অনেক বিতর্ক, যা জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে আস্থা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। প্রায় 50% ভোট পড়েছে উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, যারা কেন্দ্রে এসেছেন তাদের সবাই ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম। এদিকে নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই আদর্শ স্কুল কেন্দ্রেই হেরেছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। সেখানে ভোট দেন শামীম ওসমান। এই কেন্দ্রে নৌকা প্রতীকে আইভি পেয়েছেন 362 ভোট। অন্যদিকে হাতিমার্কায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পান 680 ভোট। নৌকার প্রার্থী হারবে না যদি বলতে কোনো কথা নাই। নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান হচ্ছে জনগণের। আমার এক ফোঁটা অবদানও নেই। আমি একটা ভোট দিয়েছি, এটুকু আমার অবদান অ্যাজ এ জনগণ হিসাবে। আমার তো 2 ভোট নাই। সো যত কিছু অ্যাচিভমেন্ট এই পৃথিবীতে, সব কিছু অ্যাচিভমেন্ট কিন্তু জনগণের। টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ। তিনি পেয়েছেন 1,04,059 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল হক জহির পেয়েছেন 16,773 ভোট। উপনির্বাচনের ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কারচুপির অভিযোগ আনলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। জেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 17% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার। একদিনে মারা গেছেন আরও 8 জন। নিহতদের মধ্যে 5 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,144 জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 5,222 জন।
মোট শনাক্তের সংখ্যা 16,17,711। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের হার 222% এবং মৃত্যুর হার 61% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাপ্তাহিক সংবাদ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। তিনি জানান, স্কুল শিক্ষার্থীদের পর এবার কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের ভ্যাকসিন নিবন্ধনের জন্য সহায়তা করার আহ্বানও জানান তিনি। কওমি মাদ্রাসায় আমাদের কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। কওমি মাদ্রাসার এই শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু টিকা কার্যক্রমে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট করতে চাই, তাদের টিকাটি আমরা নিশ্চিত করতে চাই। অমিক্রনের সংক্রমণ যেটি বাংলাদেশে শুরু হয়েছে, এটি পর্যায়ক্রমে এই ডেল্টা ভেরিয়েন্টকে প্রতিস্থাপন করে দেবেই, কিন্তু অমিক্রনের সংক্রমণকে হালকাভাবে নেবার আমাদের কোনো সুযোগ নেই। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। সর্বোচ্চ সতর্কতা প্রদর্শনের এখনই সময়। করোনার নতুন ধরন ওমিক্রন অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে 4 গুণ বেশি সংক্রমণশীল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ। ওমিক্রন নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। উপাচার্য আরও জানান, বুস্টার ডোজ নেওয়ার পরও অনেকেই ওমিক্রনে আক্রান্ত হতে পারে। শরীরের সামান্য উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি। ওমিক্রন এমন একটি ভেরিয়েন্ট 4 গুণ এটা ছড়ায়। তো একই বাড়িতে একজন হওয়া মানে যদি পরিবারের সদস্য 4 জন বা 5 জন হয়, সবাই এটা আক্রান্ত হয় এবং কারো কারো কিন্তু জ্বর না হয়েও গা ব্যথা এবং ম্যালেরিয়া থাকে। আবার ভ্যাকসিন নেওয়ার পরেও যেটা হবে না এ কথা বলা যায় না। আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি যে বুস্টার ডোজ নেওয়ার পরেও কেউ এই অমিক্রনে আক্রান্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জীবনযাত্রা স্বাভাবিক রেখেই করোনা মোকাবেলার তাগিদ দেন তিনি। রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন খাতে অবদান রাখায় দেশের 10 জন তরুণ উদ্যোক্তাকে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ও বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত কোথাও তেমন আমাদের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো সেভাবে সংক্রমণের কথা আমরা এখনো পাইনি। আরেকটা হচ্ছে যে আমরা টিকাদান কর্মসূচিটা খুব জোরে সোরে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে সেই কর্মসূচিতেও কিন্তু ভাটা পড়বে। করোনার কারণে 2 সপ্তাহ পেছালো অমর 21শে গ্রন্থমেলা। এবারে করোনার ঢেউ শুরুর পর এটি প্রথম কোনো জাতীয় পর্যায়ের আয়োজন পেছানো হলো। সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদের বরাত দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান 21শে বইমেলা পেছানোর তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে 2 সপ্তাহ পর মেলা শুরু হবে। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চলতি বছরে 11 জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি। এ লক্ষ্যে সংসদের যথাযথ কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দলের সকল সংসদ সদস্যদের এই মহান জাতীয় সংসদের যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। নূতন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। এই লক্ষ্যে গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দলমত, শ্রেণী ও পেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। রংপুরে মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এই অঞ্চলের উন্নয়নে কোনো কিছুই করেননি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি রংপুর বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে মঙ্গা ও দুর্ভিক্ষ বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনগণের সেবার মান বাড়াতে সরকারি 11টি দপ্তরকে অন্তর্ভুক্ত করে রংপুরে 15 একর জমির উপর নির্মাণ করা হয় বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 10 তলা এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উত্তরাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে কাজ করছে সরকার। দেশের অগ্রগতিকে আগামীতে আর কেউ থামাতে পারবে না বলেও জানান সরকার প্রধান। এই অঞ্চল এখন আর খাদ্য ঘাটতি তো নেই বা দুর্ভিক্ষ নেই, কাজে এই অঞ্চলের সার্বিক উন্নতি এটাই আমাদের লক্ষ্য ছিল, সেটা আমরা করতে পেরেছি। রংপুর এই 13 বছরে আওয়ামী লীগ সরকারে আসার পর যত উন্নতি হয়েছে, এর আগে রংপুরের লোকই তো ক্ষমতায় ছিল, কিন্তু সেই রংপুরের মানুষের তেমন কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। তারা নিজেদের ভাগ্য করেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য হয়নি। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ায় কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জানি এবার শীত পড়েছে, সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন, আমরা সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। যারা বিত্তশালী আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারাও শীত বস্ত্র বিতরণ করতে পারেন, সরকারের পক্ষ থেকে তো আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে, সেজন্য প্রয়োজনে জমি কিনে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের আন্দোলন কোনো কৌশলেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বিএনপির সরকার পতনের আন্দোলন বাধাগ্রস্ত করতেই সভা সমাবেশের উপর বিধিনিষেধ দিয়েছে সরকার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। শুধুমাত্র কি স্বাস্থ্যবিধির জন্য বা জনগণকে রক্ষা করার জন্য এই 11 দফা বিধিনিষেধ সরকারের? জনগণ যদি মনে করে এটা সরকারের একটা অপকৌশল, তো সেই ক্ষেত্রে সেই সরকারের অপকৌশল মোকাবেলা করতে আমরা এই বিধিনিষেধ মানতে হবে এমন কোনো কথা নাই। যখনই ঘোষণা তারিখগুলি পুনর্নির্ধারিত হবে, তখন অতীতের চেয়ে আরও অধিক শক্তি নিয়ে আপনাদেরকে মাঠে থাকতে হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আজ দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ সহ 3 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছিল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে ভিসি অধ্যাপক ফরিদ আহমেদকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ ভিসিকে মুক্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ থাকা ভিসিকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে অবশেষে অবসান হলো জিম্মি নাটকের। নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারী। এর আগে উপাসনালয়ে ওই বন্দুকধারী বেশ কয়েকজনকে 10 ঘন্টারও বেশি সময় ধরে জিম্মি করে। এতে ইহুদিদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয় এবং নিরাপত্তা নিয়ে অচলাবস্থা দেখা দেয়। বহু দেন দরবারের এক পর্যায়ে পুরোপুরি অক্ষত অবস্থায় একজনকে ছেড়ে দেয় ওই জিম্মিকারী। এরপরই ভবনটির ভেতরে অভিযান শুরু করে এফবিআইয়ের বিশেষ টিম। বাইরে থেকে গোলাগুলি শব্দ শোনা যায়। পরে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানান, জিম্মি সংকটের সমাপ্তি হয়েছে। বন্দুকধারী নিহত হলেও বাকিরা অক্ষত ও মুক্ত। জিম্মিকারী পরিচয় নিশ্চিত হলেও তা প্রকাশ করেনি এফবিআই। তবে জানা গেছে ওই বন্দুকধারী পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকের মুক্তি দাবি করেন, যিনি আফগানিস্তানে মার্কিন সৈন্যদের লক্ষ্য করে গুলি করায় 2010 সালে আটক হয়েছিলেন। ঢাকার সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের ধামরায় পৃথক 3টি ঘটনায় 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারের ভিতর থেকে এক চালকের লাশ উদ্ধার করা হয়। গাড়িটি খাদে পড়ে ওই চালক নিহত হয়। এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর লাশ ও ধামরাইয়ের দক্ষিণপাড়া এলাকার একটি কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে 4 জনের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবার পার্টেক্স খেলার খবর। মাত্র 3 দিনে ইংল্যান্ডকে হারিয়ে হোবার্টে দিবারাত্রি টেস্ট জিতল অস্ট্রেলিয়া। 146 রানের এই জয়ে 5 ম্যাচের সিরিজ 4-0-তে জিতল উজিরা। 271 রানের লক্ষ্যে নেমে রোরি বার্নস ও জ্যাক ক্রাউলি 68 রানে জুটি করলেও পরে ব্যাটসম্যানরা ব্যর্থ হন। উজি অধিনায়ক প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিনের বোলিং তাণ্ডবে মাত্র 124 রানে অল আউট হয় ইংল্যান্ড। ম্যাচ ও সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রেভিস হেড। প্রথম ইনিংসে উজিদের 303 রানের জবাবে 188 রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 155 রান। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শিরোপা জিততে চান ফরচুন বরিশালের স্পিনার নাইম হাসান। মিরপুর স্টেডিয়ামে দলের প্রস্তুতির সময় তিনি একথা বলেন। অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকায় বরিশালের জন্য কাজটি সহজ হবে বলে জানান নাইম। ফরচুন বরিশালের সাকিব থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়, আর কোচের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। তাছাড়া অভিজ্ঞ আর তরুণদের নিয়ে শক্তিশালী দল গড়েছে বরিশাল। আগামী 21শে জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর 8ম আসর। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ডাক্তার আইভি আবার নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত, ইভিএমে কারচুপির অভিযোগ তৈমুরের। পঞ্চাশ শতাংশ ভোটেও সন্তুষ্ট নির্বাচন কমিশন, শামীম ওসমানের কেন্দ্রে ভিন্ন ফলাফল। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে রাষ্ট্রপতির আহ্বান, সংসদ অধিবেশন শুরু। রংপুরের মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এলাকার উন্নয়নে কিছুই করেনি, মন্তব্য প্রধানমন্ত্রী। এবং এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে 222%, 2 সপ্তাহ পেছালো 21শে বইমেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।